মতেই সব জায়গায় যাওয়া। খুব কম জায়গায় আছে যেখানে আমি সময়ের মধ্যে পৌঁছই না যে কোনো প্রোগ্রাম। কিন্তু একটু আগে আপনাদের ক্লাবের সভাপতিজি বললেন যে উনারা দুঃখিত। সাধারণত কি হয়, সবাই চলে আসে কিন্তু নেতা আর আসে না, নেতা আসছে। আমাকে একজন বলছিলেন যে আরে এত সময় মতে আপনি যান তাহলে নেতার দামই থাকে না, সবাই নেতা আসছে এর মধ্যে নাকি দাম নাকি বাড়ে। কিন্তু আমি বললাম যে আমার তো ডিসিপ্লিন লাইফ, আমি সবসময় সময় মতো যাই, কিন্তু এইবার কিন্তু এখানে দেখলাম উল্টোই হলো, মানে আমার ওয়েট করতে হয়েছে কবে ওখানে সবাই আসবে। যাই হোক, উনি দুঃখ প্রকাশ করেছেন, তো যাই হোক, এতে কোনো সমস্যা নেই। তো আজকে একটা বিশেষ দিন আমি বলবো। আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দজির 163তম জন্ম বার্ষিকী ওনার, সেই উপলক্ষে। তো এতে করে এই অত্র এলাকার কিন্তু একটা পরিবেশ কিন্তু একটা সৃষ্টি হয়েছে। এবং আপনারা ভাবুন, আজকে কটা দিন ধরে, 4 তারিখ থেকে যদি শুরু হয়, আজকে এই কটা দিন, আজকে 12 তারিখ, যে বাড়ির থেকে ওরা এসছে, ওখানকার মা বাবারা কত উৎসাহ, কত উদ্দীপনা, এবং পুরো বছর ওরা বসে থাকে এই ধরনের যে অনুষ্ঠান কবে এখানে আসবে। সিলেবাসের বাইরেও একটা বিষয় যে আছে, সেটা কিন্তু আজকে যে শিশু উৎসবের মাধ্যমে কিন্তু সেটা আমরা দেখতে পাই। খালি পড়াশোনা, তার বাইরেও যে অনেক বিষয় আছে। এখানে আমরা ক্যারাটে দেখলাম, এখানে গান করলো, অত অল্প বয়সের একটা মেয়ে এত সুন্দরভাবে সুরে এত গান করলো, তো ভালো লাগলো। এবং যোগারও আমরা দেখলাম, এবং বিভিন্ন কি কর্পোরেট ভাষার জাহ্নবী বলছিলেন যে এখানে কিন্তু ট্রেনিং দেওয়া হয় না। আচ্ছা, দৃষ্টিহীনদের তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তো এটা একটা মানে ইনোভেটিভ যে বিষয়গুলো এখানে কিন্তু হচ্ছে, এটা আমাদের জন্য একটা, আমার মনে হয় আপনাদেরকে দেখে অন্যান্য যে সংস্থাগুলো আছে, সামাজিক সংস্থা, তারাও উদ্বুদ্ধ হবে। এবং আজকে শিশুদের যেভাবে আমরা অনেক সময়, আমরা মা বাবারা অনেক সময় শাসন করে, কিন্তু তো এই শাসন করার মধ্যে কিন্তু অনেক সময় শাসন করে এর মধ্যে কিন্তু কানেকশনও হয়, জানি তুই এটা করবি না, ওইটা করবি না, কিন্তু এর মধ্যে কিন্তু সারা জীবনের জন্য একটা কানেকশন হয়। বড় যখন হয় তখন এই কথাগুলোই কিন্তু মনে থাকে। এবং আজকে যার জন্মদিন, উনি কিন্তু এই শিশু বা যুবক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বেশি উনি যে মেসেজ উনি দিয়ে গেছেন আমাদের জন্য, সেটা কিন্তু আজকের তারিখও কিন্তু সেগুলো প্রাসঙ্গিক। মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন যে আমাদের ভারতবর্ষে সবচেয়ে হিউম্যান রিসোর্স হচ্ছে 18 বছর থেকে 35 বছরের যুবক যুবতী। এবং একটা স্ট্যাটিস্টিক্স থেকে দেখা গেছে যে সারা পৃথিবীর যে হিউম্যান রিসোর্স এই বয়সে, সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। কাজে আমাদের উপর অন্যান্য রাষ্ট্র নির্ভর করতে হবে আগামী দিন। যে কারণে উনি প্রায়শ পরীক্ষা পে চর্চা বা মন কি বাত অনুষ্ঠান মাসের শেষ রোববারে উনি কথা বলেন, আর বিশেষ করে এই যুবক সম্প্রদায়ের সাথে কথা বলেন, এবং তাদের থেকে কিন্তু অনেক আইডিয়াও নেই। আমরা যদি মনে করি আমরা সব জানি, আমরা অলরেডি ম্যাচিউর, তাহলে ভুল হবে। এখনের যুবকরা কিন্তু এখন আমাদের থেকে অনেক বেশি জানে ওরা, কিন্তু একটা গাইড যে দেওয়া, যারা এক্সপিরিয়েন্সকে তো আর কিনা যাবে না, যারা আমরা এক্সপিরিয়েন্স, আমাদের প্রতিদিন কিন্তু আমরা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আমি আজকেও কয়েকটা জায়গায় আমি এই ধরনের কথা বলেছি, প্রতিদিন আমরা কিন্তু আমাদের এক একটা দিন যায় এবং এই পৃষ্ঠা কিন্তু আমরা লিখছি।
পৃষ্ঠার একে লিখছি, আবার দুইয়ে পরের দিন লিখছি, এরকম করতে করতে আমাদের জীবনের শেষ প্রান্তে যখন আসি তখন কিন্তু একটা বই তৈরি হয়। এবং এই বই তৈরি হয় বলেই এই লাইব্রেরির মধ্যে এত বই থাকে। এক একজনের চিন্তা ভাবনা আলাদা, এবং প্রতিটা শিশু, প্রতিটা ছেলে মেয়ে যারাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, উপরওয়ালা কিন্তু কিছু না কিছু পারপাসের জন্য পাঠায়। এবং আমি যদি মনে করি সব শিশু এক রকমের, তাহলে ভুল হবে। 5টা আঙ্গুল যেমন সমান হয় না, আবার ঠিক সেই রকম প্রতিটা শিশুও কিন্তু আলাদা হয়। অথচ প্রতিটা আঙ্গুলের যেরকম তার দরকার, ঠিক সেই রকম প্রতিটা শিশুর বা যে যুবক যুবতী, তাদেরও এই পৃথিবীর জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য তাদের যে চিন্তা, তাদের যে স্বামীজি যেটা বলছেন যে যতক্ষণ ধরে নিজের অন্তর থেকে বিকশিত না হবে তার ভাবনা চিন্তা, একটা পূর্ণাঙ্গ ব্যক্তি হতে পারে না। সে আত্মপ্রকাশ যখন হবে, এক একজনের আলাদা, কিন্তু আলটিমেটলি আমরা এই সমষ্টিগতভাবে যে সমস্যা যখন থাকবে সমাজের, সেই সমাজের সমস্যার সমাধান আমরা করব। সবাই ইম্পর্টেন্ট। এখানে এক একজনের যে ব্রেইনের যে তার যে ট্রান্সফরমেশন হচ্ছে, এক একজনের আলাদা, এবং আমরা সেটাকে কিন্তু বুঝতে হবে। আজকে এখানে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি 21শে জুন যখন ইউনাইটেড নেশনে উনি আবেদন করলেন যে যোগা সারা পৃথিবীর সব মানুষকে করতে হবে, এবং সেটা 21শে জুনকে আন্তর্জাতিক যোগা দিবস পালন হলো। এখানে যারা যোগা আজকে করছিল, এই যোগার মাধ্যমে মানে যোগ, ছোট ছোট ছেলে মেয়েরা আজকে যোগার মধ্যে যুগেছে। আমাদের সময় এত যোগা, আমরা ঠিক আছে এরকম ওই নীলমণি বাবুর সেই সব ক্যালেন্ডার দেখে আমরা যতটুকু পারতাম ইত্যাদি করতাম, স্কুলে ব্রতচারী ইত্যাদি করতাম। কিন্তু এখন কিন্তু এত সব জিনিস সিস্টেমিক ঢঙে এখন চলে এসছে, এতে করে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু নিজেকে চেনা যোগার মাধ্যমে, মানে যোগ নট বিয়োগ। আমার ইন্টেলেক্ট, আমার সোল, আমার বডি, তার সব কিছু কিন্তু একসাথে হওয়া, সেটাকে যোগ বলে। এবং আমাদের এই ঐতিহ্যগুলো, আমাদের পরম্পরাগুলো, আমাদের যে কৃষ্টি সংস্কৃতিগুলো কিন্তু আমরা হারিয়েছিলাম। কারণ এই ভারতকে মুঘলরা রাজ করেছে, তারপর ইংরেজরা রাজ করেছে, কিন্তু তারপরও এই যে সনাতন আমরা বলি, ভারত সনাতন, সেই সনাতন এই কারণে যে তার কবে থেকে ভারতের সৃষ্টি হয়েছে এখন অব্দি কেউ বলতে পারে না। এর জন্য বলছে যে এখন পর্যন্ত দেখা যায় বহু জায়গায় এতগুলো বাইরের থেকে বিদেশিরা এসে ভারতকে শাসন করার পরেও ভারত কিন্তু ভারতের জায়গায় আছে। এখনো আমরা যদি গ্রিক সভ্যতা দেখি, ইজিপ্ট সভ্যতা দেখি, এগুলো কিন্তু মিউজিয়ামে চলে গেছে, এখন তাদের সভ্যতা নেই এখন। কিন্তু ভারতের সভ্যতা এখন সারা পৃথিবী আবার নতুনভাবে, যেভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই ধরনের বিশ্ববিদ্যালয়ে আগে বাইরের থেকে মানুষ পড়তে আসতো, এখন আবার নতুনভাবে এগুলো কিন্তু পুনরুদ্ধার হচ্ছে। আমরা দেখলাম যেখানে এই দেশকে চালাতে গেলে যে 500 বছরের যে আন্দোলন, যে রাম রাজত্বের, যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে, এবং পরবর্তী সময়ে ধ্বজা যে উড়িয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গতা যে লাভ করলো, এটা কিন্তু একটা সিম্বলিক। অর্থাৎ রাম রাজত্বের সময়ে একটা দেশকে কিভাবে পরিচালনা করতে হয়, সেটাকে সামনে রেখে আমরা যাতে ওইভাবে সবাই মানুষের জন্য কাজ করতে পারি, সেটাই কিন্তু আসল। বিভিন্ন মত থাকতেই পারে, বিভিন্ন কারণে বিভিন্ন মত থাকতেই পারে, কিন্তু এখন দেখতে হবে দেশকে কে সুরক্ষিত রাখছে, দেশের জন্য কে কাজ করছে, রাষ্ট্রের জন্য কে কাজ করছে, রাজ্যের জন্য কে কাজ করছে। আমরা তো দেশের, এই যে বিবেকানন্দজি সবসময় বলছে যে এই যে দেশাত্মবোধের ভাবনা সৃষ্টি যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে কোনো কাজের কাজ কিছু হবে।
আমি একবার একটা বিরাট এখানে নাম করা, আমি নাম বলবো না, আজকেও বলেছি, কয়েক বছর ধরে ওনাদের ওই স্কুলে ভর্তি করার জন্য বহু লোক পরীক্ষা দেয় যে এই স্কুলে যদি ভর্তি হয় তার জীবন সুন্দর হয়ে যাবে, এবং একটা আদর্শ নিয়ে তারা স্কুলটা চালায়। তো আমি স্বামীজিকে একদিন জিজ্ঞেস করলাম, কলকাতা থেকে এসেছিলেন, ওয়েস্ট বেঙ্গল থেকে, যে আপনারা যে 31% এসটি রাখেন, 17% এসসি রাখেন, আর বাকি আপনারা ইউআর রাখেন, কিন্তু আমি তো সমাজে যখন কোনো সমস্যা হয় ওনাদেরকেও তো আমরা খুঁজে পাই না। তাহলে আপনার এই যে এত কিছু পড়ালেন, এত শিক্ষা দিলেন, এত স্রোত শেখালেন, সংস্কৃতের মাধ্যমে কত কিছু শিক্ষা, সমাজে তো ওদের দেখতে পাই না। উনি কি বললেন? চুপ করে রইলেন। শেষ পর্যন্ত বললেন কি, যে আসলে ওনারা আসেন ঠিকই, কিন্তু তাদের কেরিয়ার তৈরি করার জন্য। তো এর জন্যই খালি কেরিয়ার তৈরি করলে হবে না, এখানে বহু লোক আছে এই সামাজিক সংস্থার সাথে, এখানে অনেকে হয়তোবা তাদের প্রতিটা ফ্যামিলির অনেক কেউ না কেউ যুক্ত আছে, কিন্তু বহু সামাজিক সংস্থা আছে তারা অফিস থেকে বাড়ি যাবে, নেয় না, বাড়ির থেকে না করেছে এইসব সামাজিক সংস্থার সাথে যুক্ত না হওয়া। এখানে ভালো লোক এখানে থাকে না, অর্থাৎ আমি, আমার স্ত্রী, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, বাস। তো সমাজ পরিবর্তন কোথা থেকে হবে? আজকে শিশুদের সেইভাবে তাদেরকে যদি প্রথম থেকেই লালন পালন করা হয় যে না, আর আমাদের সরকার আপনাদের সাথে আছে, এখন তো সেই জায়গাটা নেই যে কোনো জায়গার মধ্যে ইন্টারফারেন্স হবে। তাহলে স্বামীজি বারবার বলছেন যে যারা নাকি নিজেকে দুর্বল ভাবে, এর থেকে বড় সিন আর কিছু হবে না, এবং এটাই জীবনে চলার ক্ষেত্রে সবচেয়ে বড় অবস্টাকেল, নিজেকে দুর্বল ভাবলেই অবস্টাকেল। তো সাহসের সাথে যেভাবে চারিদিকে অনেক সময় দেখি যে উচ্ছৃঙ্খলতার যে বিষয় আমরা দেখি, ড্রাগস নিয়ে আমরা সমস্যায় আছি। তো এইসব ক্লাব, সামাজিক সংস্থা যদি ড্রাগের বিরুদ্ধে সোচ্চার না হয়, তাহলে সরকার বা তার এজেন্সি কত কিছু করবে। আজকে যারা শিশু আছে তাদের লালন পালন আমাদের সেইভাবেই করা উচিত। আদারওয়াইজ আমাদের যে গতানুগতিক যেভাবে আমাদের দেশ চলছিল, রাজ্য চলছে, তাহলে আমরা এইভাবেই চলতে হবে। এক একটা শিশু এখানে দেখুন অস্থির, ওরা কিন্তু এক জায়গায় নেই, এখন ওদের চিন্তা ভাবনা আলাদা, কিন্তু আগামী দিনে তারা they will write a story in future and we have to wait for their story. আমাদের তারা জীবনে অনেক কিছু করবে, কিন্তু তাদের এই চলার পথে আমরা কিন্তু তারা আইডল পিপুল চাই, আইডল এনভায়রনমেন্ট চাই, আর কিছু লাগে না। এবং তাদের গাইড যদি করতে হয়, খুব প্যাশেন্সের সাথে আমাদের গাইডেন্স করতে হবে, এবং মনের থেকে। অনেকে বলে আরে রাজনীতিতে বেশি দিল দিয়ে কথা বলা না বলা, ব্রেন দিয়ে কথা বলতে হবে। আর আমি বলি আরে ইমোশনাল তো হতেই হবে, মানে মানে হৃদয় দিয়ে এবং ব্রেন দিয়ে যদি বাচ্চাদের আমরা সেইভাবে আমরা কথা না বলি, এদের কথা যদি না শুনি, যদি মনে করি কি জানি বলছে, আবল তাবল কি বলছে, কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং সেটা চেষ্টা করা উচিত প্রতিটা গার্জিয়ানের যে কি বলছে। যখন তার সময় হবে দেখবেন কি সুন্দরভাবে বলবে, ওই দিনটার জন্য আপনার ওয়েট করতে হবে। এবং তাদের জন্য কোনো রুলস নেই, কিন্তু আমি যদি মনে করি এই রুলসের মধ্যে তাদেরকে বন্ধনে রাখবো, এই রুলসের মধ্যে তাদের চলতে হবে, তাহলে দেখবেন এটা কিছু না কিছু একটা সমস্যা আগামী দিনে হবে। তো তাদেরকে কাইন্ডনেস, তাদেরকেও সম্মান আমাদের করতে হবে এখানে। তবেই তাদের যে ভিশন, তাদের ভিতরে যে আমরা একটা নতুন এবার পাঠ্য হতে আমরা সহজ একটা কার্যক্রম আমরা নিয়েছি। সহজ কার্যক্রম মানে কি? সহজ কার্যক্রমে প্রাইমারি সেকশনে যে যে ছেলে মেয়েগুলো, বাচ্চা বাচ্চা ছেলেরা ক্লাস 1, 2, 3-তে এবং ক্লাস 8 পর্যন্ত আসে, এক একটা বাচ্চা ছেলে মেয়ের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, এবং তার ভিতর থেকে সেইগুলো বের করা। টিচারদেরকে আমরা সেইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। সহজ মানে আনন্দের সাথে তাদের যে পড়াশোনা এবং তাদের মাইন্ডে কি আছে, সে কি প্রশ্ন করছে, সে কি ভাবছে, সে কি ড্রিম দেখছে, তাকে ধরে তাকে ডেভেলপ করা।
সেই বিষয়গুলো যেমন স্কুলে যেমন করবে, কিন্তু গার্জিয়ানদের আরো বেশি আমার মনে হয় তাদের করা উচিত। এখানে তো সামাজিক সংস্থা ওনারা তো করছেনই, তারা তো কাজ করছেনই। এবং চাইল্ড ম্যানেজমেন্ট, আমার মনে আছে আমাদের একটা চাইল্ড ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টারও ছিল। একটা পেশেন্টকে যখন কন্ট্রোল করতে হয় দূর থেকে তার গেট দেখে, সে 3-4 গ্রুপের কিন্তু চাইল্ড আছে, অ্যান্টোমরফাস, অ্যাক্টোমরফাস, মিজোমরফাস, লাইক দ্যাট। তো তার এক একজনের বিহেভিয়ার কিন্তু এক এক রকম হয়, তো সেইভাবে কিন্তু তাকে ডিল করতে হয়। তো এই বিষয়গুলো যত বেশি আমরা জানবো, আমাদের যারা এখানে গার্জিয়ানরা আছেন, বেশি জ্ঞান আমি দিতে চাই না, আপনারা আমার থেকে আরো বেশি বুদ্ধিমান, আমার থেকে আরো বেশি পড়াশোনা করেন। কিন্তু স্বামীজির আজকে যেহেতু ওনার জন্মদিন, সেই হিসাবে স্বামীজি আজকের দিনেও কিন্তু আমাদের কাছে একটা আদর্শ পুরুষ, এবং আমাদের যুব সমাজের কাছে একটা কিন্তু এখনো উনি আইকন। কাজেই উনি যে কথা বলেছেন, ওনার যে চিন্তা ভাবনা এবং দেশের প্রতি যে ভালোবাসা, এক এই নরেন্দ্র কি করেছেন, সেই চিকাগোতে গিয়ে এই ভারতবর্ষের যে সনাতন ধর্ম সম্পর্কে এত বড় ওয়ার্ল্ড রিলিজিয়াস যে কনভেনশন হয়েছিল, সেখানে যখন উনি বললেন যে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, মানে হাততালি কন্টিনিউয়াস করেছে, একটু ভাবুন। এবং এই নরেন্দ্র ভারতবর্ষকে চিনিয়েছেন, সারা পৃথিবীকে চিনিয়েছেন। আর আবার আরেক নরেন্দ্র আবার নতুন ভাবে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ করার চেষ্টা করেছেন, এবং সেটা সম্ভব হয়েছে সব উপরওয়ালার থেকে। এগুলো বোঝা দরকার। এবং আমরা নিজেদের যারা আমাদের এক একজন লিজেন্ড ব্যক্তি আছে, এবং অল্প সময়ের জন্য, কেউ 39 বছরের জন্য এসছেন, কেউ 35 বছরের জন্য ভারতবর্ষে এসছেন, কিন্তু এমন সব কাজ করে গেছেন, তাদের কথা যদি আমরা এখনো বলি এবং সবসময় প্রাসঙ্গিক। এবং রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হয়ে যখন উনি প্রথমে রামকৃষ্ণ পরমহংসের কাছে গেলেন, প্রথম দর্শনে তো ওর ভালোই লাগলো না, আর এটা কিরকম খুচাখাচা দাড়ি, জামা কাপড় নেই ঠিকঠাক ভাবে, দেশকে শক্তিশালী করছেন। আজকে আমরা দেখেছি এর আগে যে সরকার ছিল, খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এগুলি তো শুনতাম আমরা। 2014-র আগে এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম খালি দুঃখ প্রকাশ করত, আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখত। মুম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন, জম্মু কাশ্মীরের অবস্থা দেখেছেন, সমস্ত টেররিস্টদের কি অবস্থা, পার্লামেন্টে আঘাত। আর নর্থ ইস্টার্ন রিজনের কথা বলে তো লাভই নেই। সেই জায়গায় আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আর শক্তিরও কিন্তু শক্তিশালী ভারত, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন অপারেশন সিন্দুরের মাধ্যমে। এবং আমাদের যে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, মুখে না, যা বলেন তাই করেছেন। এখন কিন্তু আর সাহস পায় না কেউ। 26 জন পর্যটককে তাদের ধর্ম বিচার করে করে তাদের আমাদের মেয়েদের সামনে ওদেরকে হত্যা করা হয়েছে। উনি বলেছেন কিছু কো ছোড়ুঙ্গা নেই। 26 জন, একজন নাগরিক ছিলেন নেপালের, আর 25 জন ভারতবর্ষের। 26 মিনিটের মধ্যে 9 থেকে 10টা যে টেররিস্টদের যে ঘাঁটি, প্রায় 100 কিলোমিটার ভিতরে ঢুকে পাকিস্তানের মধ্যে ধ্বংস করেছে। তো একদিকে ভারত শক্তিশালী হয়েছে, আবার আরেক দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলুন, আজকে দেশ শক্তিশালী হয়েছে। আজকে ট্রান্সপারেন্সির যে কথা উঠেছে, আজকে বিভিন্ন বিষয়ে রিফর্ম হচ্ছে। এখন আমাদের ত্রিপুরা সরকারও আমরা রিফর্ম করেছি, আপনারা সবাই এর মধ্যে দেখেছেন যে এতগুলো রাজ্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু ফার্স্ট হয়েছি রিফর্মের দিকে। মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে সমস্ত চিফ সেক্রেটারিদেরকে নিয়ে বৈঠক করেছেন দিল্লিতে। সেখানে পিপিটির মাধ্যমে আমাদের চিফ সেক্রেটারি ওখানে ওনার সেই
প্রেজেন্টেশন দিতে হয়েছে কি করে এটা সম্ভব হয়েছিল ছোট একটা রাজ্যে। তো সেই জায়গায় রিফর্ম মানে কি, যে ব্রিটিশদের আমল থেকে আরম্ভ করে এর আগের যে সরকার তারা এমন সব আইন করে রেখেছে যেগুলো আননেসারি, কোনো প্রয়োজনই নেই, সেইগুলোকে স্ক্র্যাপিং করা, এবং সেটা চলবে, আগামী দিনও চলবে। এবং সেখানে আমরা ফার্স্ট হয়েছি। এবং শুধু তাই নয়, বিহার থেকে কিছুদিন আগে, 4-5 দিন আগে ওনারা আমাদের অফিসারদেরকে নিমন্ত্রণ করলেন যে আপনারা কিভাবে এটা সম্ভব হলো আপনারা আসুন। আমাদের অফিসাররা সেখানে গেছেন, সেখানে ওনাদেরকে বলে এসছেন। এর আগেও আপনারা দেখেছেন 22nd প্লেনারি সেশন ত্রিপুরাতে যখন হয়েছে, আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এবং সেই চ্যালেঞ্জ হিসাবে আমরা যখন 22nd প্লেনারি সেশন আমরা করলাম ত্রিপুরাতে, আমার মনে আছে যে যারা নর্থ ইস্টার্ন জোন থেকে রাজ্যপালরা এবং মুখ্যমন্ত্রী এসেছিলেন, এসে বললেন যে প্রতি বছরে যেন এই ত্রিপুরাতেই প্লেনারি সেশন হয়। এত খুশি হয়েছে। আমরা যদি G20-র যেটা আমাদের ভার দেওয়া হয়েছিল S20, সেখানেও কিন্তু আমরা চ্যালেঞ্জকে আমরা নিয়েছি। স্বামী বিবেকানন্দজি বারবার বলছেন যতক্ষণ ধরে আমাদের এই চ্যালেঞ্জ আমরা না নেব, চ্যালেঞ্জকে যদি উই ক্যানট, ইফ ইউ ডোন্ট এমব্রেস, তাহলে কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না। ওনার প্রতিটি কথা কিন্তু আমরা আজকের দিনেও প্রাসঙ্গিক। আজকেও আমি কয়েকটা জায়গায় যে শীত বস্ত্র যে দান করা সেটা দেওয়া হয়েছে, সেখানেও আমি বলেছি স্বামী বিবেকানন্দজি কি বলেছেন, আজকের দিনে আমাদের দুটো ওয়ার্ডে সেটা হয়েছে যে সার্ভিস টু দ্য পিপল, সার্ভিস টু দ্য গড। এই যে বিষয়, এবং নিজেকে যদি তুমি দুর্বল ভাবো তাহলে দুর্বল, আর ইফ ইউ থিঙ্ক ইউ আর স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট, তাহলে ইউ আর স্ট্রংগেস্ট অ্যান্ড স্ট্রঙ্গার। এবং আমাদের বাচ্চাদের, এই যে ছোট ছোট শিশুদের, তাদেরকেও কিন্তু সেইভাবে তৈরি করতে হবে আগামী দিন। এবং আমরা অনেক সময় নিজেরা জবরদস্তি করে আমার মতটা ওদের মধ্যে চাপিয়ে দিই। এটা যদি আমরা করি তাহলে ভুল হবে। এবং এই বিষয়ে অনেক আলোচনা হয়, বিভিন্ন জায়গায় ডিবেটও হয়। আমরা সত্যিকারের অর্থেই আমরা ভারতবর্ষে তথা ত্রিপুরাতে একটা নিউ ত্রিপুরা, যে আমরা বারবার বলছি যে নিউ ত্রিপুরা আমাদের তৈরি করতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি এইবার যে অপারেশন সিন্দুরের পর অনেক লোক এসেছিলেন এখানে, মানে তাদের মানে অনেক রকম অ্যাডভাইস দিতে এসছে। তো উনি কি বললেন, বলেছেন উই ডোন্ট নিড এনি প্রিচার, উই ওয়ান্ট পার্টনার। আমাদের পরামর্শ দেওয়ার দরকার নেই। তো সেই জায়গায় একদিকে শক্তিশালী, একদিকে ইনফ্রাস্ট্রাকচার, একদিকে আজকে ন্যাশনাল রোডওয়ে, আজকে এয়ারওয়েজ, ইন্টারনেট, সব দিকে, বিশেষ করে আজকে নর্থ ইস্টার্ন জোনের কি অবস্থাটা ছিল, তাদের আগামী দিন কোথায় যাবে আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা। এডুকেশনের দিক দিয়ে আপনারা বলুন, আজকে আমাদের ত্রিপুরাতে মেডিকেল কলেজের আগে আমাদের সময় 12টা থেকে 13টা সিট ছিল, আজকে 350টা সিট হয়ে গেছে এখানে। আগামী দিন আরো 100টা সিট বাড়ার সেখানে ত্রিপুরাতে হচ্ছে। ডেন্টালের একটা, বিডিএস এর একটা সিট ছিল, আজকে 63টা সিট হয়ে গেছে। 50টা বিএসসি নার্সিং ইনস্টিটিউটে আমাদের গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেটে তো হচ্ছেই। তো এদেরকে যদি আমরা প্ল্যাটফর্ম না দিই, তাদের যদি ভবিষ্যৎ আমরা ঠিকভাবে না করতে পারি, তাহলে তো লাভের লাভ কিচ্ছু হবে না। গতানুগতিক যে এইভাবেই চলতে হবে, দিল্লি দিচ্ছে না দিচ্ছে না, গরিবদের সম্পর্কে খালি চিৎকার করা, রাস্তায় মিটিং করা, প্রসেশন করা, এইসব দিন চলে গেছে। ফরগেট অ্যাবাউট দোজ থিংস। এখন বলার আগে আমার 3% দিয়ে দেওয়া হয়েছিল আমি যখন মুখ্যমন্ত্রী হই, আর 29 মাসে আমি 29% দিয়ে দিয়েছি। রাজনীতি ওই যে রাস্তার মধ্যে নামতে হয় না এখন। টেটের সেদিন আমাকে টেটের ছেলেরা বলছিল, মানে কিছু সাংবাদিক জিজ্ঞেস করছিল টেটের কি হবে, আমি বললাম যখন সময় হবে আমরা টেটের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই, আমরাই তো টেট পরীক্ষা দিচ্ছি, তাহলে তো আমরা টেট পরীক্ষা নিতাম না। টেট পরীক্ষা নিলেই কি চাকরি দেব, এরকমটা তো না। টেট একটা কোয়ালিফাইং বিষয়, কিন্তু আমরা চাকরি নিশ্চয়ই দেবো এদেরকে। আগে তো আমরা দেখতাম 4টের সময় প্রসেশন বের হতো,
আদারওয়াইজ ট্রান্সফার। তো এই ধরনের তো অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন ছিল আগে। পরিবেশ কি ছিল আপনাদের এলাকার মধ্যে? আপনারা চিন্তা করুন একবার কি পরিবেশটা ছিল এখানে। ইলেকশনের আগে, ইলেকশনের সময়, ইলেকশনের পরে কিছু দাদারা ছিল, সেই দাদাদের কানেকশন ছিল। আমরা সেগুলোকে পরিবর্তন করতে চাইছি। সবার রাইট আছে সুন্দরভাবে থাকার, সুন্দরভাবে বাস করার। আমাদের আজকে 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আজকে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন আজকে 3rd পজিশন। আজকে ডিজিপি সাহেব গত 3 দিন আগে উনি সাংবাদিক সম্মেলনে বলেন গত 20 বছরে যেটা হয়নি, 8.2% ত্রিপুরাতে ক্রাইম রেট কমেছে 20 বছরের মধ্যে। সমস্যা থাকবে, থানাও থাকবে, আইন আদালত থাকবে, কিন্তু সেখানে আমরা কাজ করছি কিনা সেটা ভেরি ইম্পর্টেন্ট। থেকে বিশ্বাস করি, এবং এখন যারা এখনো বিশ্বাস করে না তাদেরকে বলবো বিশ্বাস করার চেষ্টা করুন। এবং খালি কিচ্ছু করেননি, 2-3টে জায়গার মধ্যে দুরকম। একবার বলছেন যে ওনার মানে বুকের মধ্যে ওনার পাটা রেখেছেন, কেউ বলছেন হাতটা রেখেছেন। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বিবেকানন্দজি দেখছেন, এবং ধ্যানের মাধ্যমে শেষ পর্যন্ত উনি ভগবানের দর্শন লাভ করলেন এবং বললেন তুই যা আমেরিকাতে যা ধর্ম সম্মেলনে। আর সেখানে আমাদের মতো এরকম ফ্লাইট করে চলে যাওয়ার অবস্থা না, বহু কষ্টে কিন্তু সেখানে পৌঁছেছে। তো সেইভাবে আমরা দেশকে আজকে একটা জায়গার মধ্যে আমাদের উই আর ইন সেফ হ্যান্ড, এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমাদের রাজ্য আমরা সেইভাবে চেষ্টা করছি সেইভাবে চালানো। আজকে জিএসডিপি আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট, পার ক্যাপিটা ইনকাম আমরা সেকেন্ড হাইস্ট। আজকে ল অ্যান্ড অর্ডারের 3rd পজিশনে নিচের দিক থেকে। আমাদের নীতি আয়োগ আমাদেরকে কি বলেছেন যে ফ্রন্ট রানার স্টেট। 60টা আমরা পঞ্চায়েতে আমরা পুরস্কার পেয়েছি বিভিন্ন জায়গায়। এত পুরস্কারে পুরো বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো, গোমতী ডিস্ট্রিক্ট তার প্রপার ম্যানেজমেন্টের জন্য প্রাইজ পেয়েছে, বিভিন্ন যে ব্লকগুলোকে প্রাইজ পাচ্ছে। অর্থাৎ যারা বিরোধীরা অনেক সময় অনেক ধরনের কথা বলে, তো চাণক্যজি বলেছেন যে যখন কেউ কিছু না বলে তখন বুঝতে হবে তুমি ঠিকভাবে কাজ করছো না। তো এরা কথা বলবে, কিন্তু আমরা আমাদের কাজ করব, অর্থাৎ ঠিকভাবে আপনারা কাজ করছেন। বিভিন্ন কুসংস্কার থেকে আমাদের মুক্ত হতে হবে, স্বামীজি বারবার বলছেন, এবং নিজের আত্মাকে জাগ্রত করার বিষয়ে উনি খুব জোর দিয়েছেন। এবং এখানকার যারা যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে একটা সংস্কৃতির মনস্কতা যে গড়ে তোলা, সেটাই এই ক্লাব বা এই সামাজিক সংস্থা সেটা করছে। এবং ফোকাস থাকা, স্বামীজি বলছেন যে কাজটাই করবে ফোকাস থাকতে হবে, এবং তার ভিতরে ইউ হ্যাভ টু গো ইনসাইড। তবে গিয়ে যে শুধু খালি সার্টিফিকেট পেলাম আর শিক্ষিত হলাম, লাভ হয় না। আমি বহু শিক্ষিত লোককে দেখলাম যে অশিক্ষিতর মতো কথাবার্তা বলে। দুঃখ লাগে এক এক সময়, অনেক গার্হস্থ্য সমস্যা আমরা দেখি। নিজের বাড়ি ঘরে জমির জন্য মাকে খুন করেছে, নিজের ভাইকে মারধর করে। তো এটা কি সামাজিক পরিবর্তন? অর্থাৎ এই যে ছোট ছোট ছেলে মেয়েদের, তাদের যদি ঘরের ভিতরে সামাজিক পরিবর্তন হয়, ঘরের যদি পরিবর্তন হয়, তাহলে সমাজেরও, সামাজিক সংস্থারও, তাদেরও মাধ্যমে এখানে সমাজের পরিবর্তন হবে, রাজ্যেরও পরিবর্তন হবে, দেশেরও পরিবর্তন হবে। তবেই কিন্তু আমরা আমাদের ছেলেদের, বাচ্চাদের, শিশুদের আমরা আগামী দিনে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং তাদের শারীরিক ও মানসিক যে উন্নয়ন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেহেতু হেলথ মিনিস্ট্রিও আমি দেখছি, আপনারা এখানে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান আমরা শুরু করেছি, এবার 8ম পর্যায়ে। অর্থাৎ তাদেরকে যে বিভিন্ন যে যে তাদেরকে যে ভিটামিন দেওয়া, কৃমির ওষুধ দেওয়া, ওআরএস, জিঙ্ক এবং আয়রন, ফলিক অ্যাসিড, এই ধরনের আমরা এই ছোট ছোট বাচ্চাদের, মানে যাদের বয়স 1 থেকে 19 বছর, সে একটা মুখ্যমন্ত্রী মাস্কা একটা প্রোগ্রাম আমরা করেছি। স্পট ডায়রিয়া ক্যাম্পেইন, আপনারা জানেন আগে প্রায়ই দেখতাম যে ডায়রিয়াতে প্রচুর ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়েরা মারা যেত। 2025 সালের জুন মাসে আমরা শুরু করেছি, 3 লক্ষ শিশুকে আমরা টার্গেট করেছি। এবং মাস্কা যেটা করেছি গত বছর আমরা 100%, আমরা যা টার্গেট করেছিলাম সেটা কিন্তু 100% সাকসেস হয়েছে। এবারও আমরা 100% যাতে সাকসেস হয়, যে 1 লাখ
এক বছর থেকে 0 থেকে 19 বছর, এবং সেইভাবে 5 বছরের নিচে প্রায় 3 লক্ষ শিশুকে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 8টি জেলায় আমরা শুরু করেছি। আমরা বহু জায়গায় আমরা দেখেছি শিশুদের হার্টের প্রবলেম তাদের জন্মের পরেই হয়, তো সেখানে আরবিএসকে এর মাধ্যমে আমরা অ্যাপোলো হসপিটালের সাথে আমরা মৌ করেছি এবং বিনা পয়সায় তাদের যাতে হার্টের অপারেশন হয় সেই ব্যবস্থা আমরা করেছি। দুজনের অলরেডি অপারেশন হয়েছে, দে আর ভেরি গুড। এবং এখানে আমরা, কারণ অনেকে আছে বাচ্চাদের শনাক্তই হয় না, তাদের যাতে প্রপারলি স্ক্রিনিং করা যায়, আইজিএম হসপিটালে আমরা ইকো কার্ডিওগ্রাফি আমরা ব্যবহার করছি, যাতে করে তাদের জন্মগত হৃদরোগের স্ক্রিনিং এবং হেয়ার লিপ, ক্ল্যাপ লিপ ইত্যাদি যেসব থাকে সেগুলোর মানে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা যারা আছেন শিশুরা, তাদেরকে স্ক্রিনিং করে তাদেরকে নিবন্ধীকরণ করুন এবং ট্রিটমেন্ট করুন। আমাদের আজকের এই যে এখানে যে আমাকে নিমন্ত্রণ করা হলো, যদিও লেট হয়েছে, তবু আমি বলবো যে আমি অত্যন্ত খুশি এখানে এসে। আমি আগেও অনেকবার আপনাদের প্রোগ্রামে এসেছি। নবদিগন্ত সামাজিক সংস্থার এই ধরনের যে উদ্যোগ কাজ আমি প্রশংসা না করে পারবো না, এবং আগামী দিনও আপনারা এটা চালিয়ে যাবেন এবং এই এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হোক, এবং অশান্তি যারা তৈরি করবে সেখানে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত করার জন্য মাঝে মাঝে আইনের মাধ্যমে শক্তিরও আমরা প্রয়োগ করব। এই কয়েকটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।